গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এর আগের ক্লাসে আমরা মাধ্যমিক ভূগোলের ভারতের জনসংখ্যা এই বিষয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ২ নম্বর ও ৩ নম্বর ৫ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই ক্লাসে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। আর আমাদের চ্যানেলে যে নতুন ক্লাসগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে? তাহলে আজ আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে পরিবহন ব্যবস্থা। পরিবহন বলতে কী বোঝায়? ভারতের পরিবহন পরিবহন মানে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করি সেটাকেই আমরা ভালো কথায় পরিবহন বলি। ঠিক আছে? তাহলে এই যে পরিবহন, ভারতে এই পরিবহন ব্যবস্থা কিন্তু অনেক রকমের আছে। যেমন কী? এখানে আমরা রেলপথে পরিবহন করি, ট্রেনে বা আমরা বাসে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, সেটাকে আমরা সড়কপথ বলি। এছাড়া আমরা ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, সেটাকে আমরা রেলপথ বলি। আর আমরা নদীতে কোনো নৌকা করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, সেটাকে আমরা জলপথ বলি। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে আমাদের আছে বিমানপথ। যখন আমরা প্লেনে করে বা এরোপ্লেন বা হেলিকপ্টারে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, সেটাকে আমরা বলি বিমানপথে পরিবহন। তাহলে এইগুলো আছে, এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, এগুলো অবশ্যই ভালোভাবে দেখতে হবে। আর এখান থেকে বেশ কিছু তোমাদের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, যেমন হচ্ছে যে সড়কপথ যদি আমরা বলি তাহলে বিভিন্ন সড়কপথের নাম যেগুলো, সেগুলো তোমরা অবশ্যই একবার ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে? সড়কপথের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ। এটাও তোমরা ভালোভাবে দেখবে। এছাড়া ব্যস্ততম কোনটা বা সবথেকে বড় কোনটা, এরকম কোশ্চেন কিন্তু থাকে। ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে তোমাদের এখানে পরিবহনের বিভিন্ন মাধ্যম, যেটা আমরা বলেই দিলাম। ঠিক আছে? যে ওই রেল, সড়ক, জল আর হচ্ছে আকাশ, এই ৪ রকম। এছাড়া আরও কিছু পরিবহন আছে, যেমন হচ্ছে তোমাদের পাইপলাইন, যেটার মধ্যে দিয়ে কিছু জিনিস যায়, যেমন হচ্ছে গ্যাস যায়। ঠিক আছে? এটা একটা, বা আরও অন্যান্য জিনিস যায়। আর এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে রজ্জুপথ বা যেটাকে আমরা রোপওয়ে বলি, সেটাও কিন্তু একটা পরিবহনের মাধ্যম। পাইপলাইন বা নলপথ, এটা আমাদের এখানে দেয়াই আছে। তাহলে এইগুলোই তোমরা তোমাদের বইতে পাবে। হ্যাঁ, আরেকটা পাবে, সেটা হচ্ছে যে পাতাল রেল বা মেট্রো রেল। ঠিক আছে? তাহলে মেট্রো নিশ্চয়ই তোমরা অনেকে চেপেছ। কলকাতাতেই আমরা মেট্রোটা পাই। ঠিক আছে? এইটা, যেটা মাটির নিচে দিয়ে যে ট্রেনটা চলে সেটাকেই আমরা মেট্রো রেল বলি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে যে পরিবহনের এই বিষয়গুলো, এগুলোই তোমাদের ভালোভাবে অবশ্যই দেখতে হবে। ঠিক আছে? আরেকটা জিনিস যেটা দেয়া আছে, এটা আমরা পরে আলোচনা করে দেবো, সেটা হচ্ছে পরিবহনের গুরুত্বটা। এটা একটা ৫ নম্বরের প্রশ্ন, এটা মাধ্যমিকে একবার এসেছিল। ঠিক আছে? আর এছাড়া এখান থেকে তোমাদের রেলপথ পরিবহন, রেল থেকে তোমাদের ভা ভারতের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশনের নাম কী? বা ভারতের আ যেটা হচ্ছে যে জীবনরেখা কাকে বলে? এই কোশ্চেনটা কিন্তু অনেক জায়গাতেই থাকে। এরকম আর মানে কোনটা কার সদর দপ্তর, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু থাকে। আর সড়কপথ তো আমরা বলেই দিয়েছি। আর জলপথটা কিন্তু খুব ভালোভাবে তোমরা শর্ট কোশ্চেনগুলো পড়বে। এখানে তোমাদের বিভিন্ন যে বন্দর যেগুলো আছে সেইগুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন থাকে। ঠিক আছে? এইগুলো তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে। ঠিক একইভাবে আকাশপথে যে বিমানবন্দর, ভারতের যে বিভিন্ন বিমানবন্দর আছে, কোনটা কোথায় আছে, কোনটার কী নাম, এই বিষয়গুলো ভালোভাবে তোমাদেরকে দেখে রাখতে হবে। এখান থেকে কিন্তু কিছু শর্ট কোশ্চেন অবশ্যই থাকে। ঠিক আছে? শর্ট কোশ্চেনও আমরা আলোচনা করিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এরপরে আমরা প্রশ্নে চলে যাব। ২ নম্বরের বেশ কিছু প্রশ্ন আমরা যেগুলো করব পরীক্ষার জন্য। ঠিক আছে? থেকে ২ নম্বরের যে প্রশ্নটা অবশ্যই তোমরা পড়বে, সেটা হচ্ছে ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথ যুক্তকারী ২টি কেন্দ্রের নাম লেখো। এটা মাধ্যমিকে ২০২০ এসেছিল। উত্তরটা কী হবে? এখানে উত্তর হবে ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথ গঙ্গা, ভাগীরথী, হুগলি জলপথ। এটা হবে NW1। এখানে ২টো কেন্দ্র যুক্ত করেছে। একটা হচ্ছে হলদিয়া আর একটা হচ্ছে এলাহাবাদ। এই ২টো জায়গাকে কিন্তু এই NW1 জলপথ যুক্ত করেছে। ঠিক আছে? এটা লিখলে ২টো নম্বর তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে সোনালী চতুর্ভুজ, এটাও ভালোভাবে তোমাদেরকে তৈরি করতে হবে। তাহলে এই উত্তরটা লেখার সময় অবশ্যই তোমরা সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং গুরুত্ব, এই ৩টে পয়েন্টের মধ্যে দিয়ে লিখবে। ঠিক আছে?
যে কোনো প্রশ্নে পয়েন্ট করে লিখলে খুব ভালো নম্বর পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এইচডি এই এনএইচডিপির যে সংস্থাটা আছে তারা ভারতের 4 টে বড় শহর যেমন হচ্ছে দিল্লি, কলকাতা, চেন্নাই আর মুম্বাইকে যে সড়কপথের মাধ্যমে যোগ মানে যুক্ত করেছে, 4 টে শহর যুক্ত হয়েছে, সেটাকেই বলা হয় সরলি চতুর্ভুজ। এটাই সংজ্ঞা হয়ে যাবে। আর বৈশিষ্ট্য কী হবে? এর দৈর্ঘ্য অনেক বেশি, 5846 কিমি। ঠিক আছে? আর এটা 1999 সালে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল আর শেষ হয়েছে কবে? 2022 সালে। আর এটা 4 লেন বিশিষ্ট হয়। 4 টে লেন আছে এটার। আর গুরুত্ব কী? এখানে যাত্রী ও পণ্য পরিবহন অনেক সহজ ও তাড়াতাড়ি হয়েছে এটার জন্য। আর কৃষি শিল্পের বিকাশ হয়েছে। আর অর্থনৈতিক বৃদ্ধি আর অর্থনৈতিক উন্নতি কিন্তু হয়েছে এর জন্য। ঠিক আছে? তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভারতের একটা রাস্তা। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, উত্তর দক্ষিণ করিডোর কী? এটাও কিন্তু একটা রাস্তা। এটা ভারতের উত্তর দিক থেকে একদম দক্ষিণ দিক পর্যন্ত আছে এই রাস্তাটা। এখানেও কিন্তু সংজ্ঞা আর গুরুত্ব এই দুটো পয়েন্টে উত্তরটা লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কীভাবে লিখবে সংজ্ঞাটা? এখানে একদম উত্তর দিকে কাশ্মীর শ্রীনগর থেকে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত 4112 কিমি বিস্তৃত 4 থেকে 6 লেনের যে রাস্তা তৈরি হয়েছে সেটাকেই উত্তর দক্ষিণ করিডোর বলে। মানে একদম উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত। এরপরে এর গুরুত্ব লিখবে। এই জাতীয় সড়ক 44 বা NH 44 এর অন্তর্গত এটা একটা। আর উত্তর দক্ষিণ করিডোর ভারতে পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা। ঠিক আছে? এইভাবে কিন্তু 2 নম্বরের প্রশ্নগুলো খুব সহজেই উত্তর লিখে দেওয়া যাবে। আর এরপরে আরেকটা প্রশ্ন, এটা মাধ্যমিক 2025 দিয়েছিল। 2 নম্বরের প্রশ্ন, সোনালী চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত 2টি শহরের নাম লেখো। তাহলে সোনালী চতুর্ভুজের পূর্ব দিকে যে শহরটা হবে সেটা হবে কলকাতা। আর পশ্চিম দিকের যে শহরটা হবে সেটা হবে মুম্বাই। ঠিক আছে? এটাও মানে এগুলো যদি এরকম প্রশ্ন দিলে সবাই কিন্তু 2 নম্বর অবশ্যই খুব ভালোভাবেই পাবে। ঠিক আছে? খুব সহজ এগুলো। তাহলে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাসগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ঠিক আছে? এরপরে আরও একটা 3 নম্বরের প্রশ্ন। এবার আমরা 3 নম্বরের প্রশ্ন আলোচনা করব। এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো? এটা কিন্তু 3 নম্বরে এসেছিল মাধ্যমিকে 2018 তে। এটা আমরা এখানে ভুল করে 2 নম্বরের জায়গায় লিখে ফেলেছি। এটা তোমরা 3 নম্বরের প্রশ্নের মতোই করে যাবে। 2 নম্বরও করবে, 3 নম্বরও করবে। ঠিক আছে? তাহলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা মানে এখন আমরা যেসব জিনিস ব্যবহার করি, যেমন হচ্ছে যে আমাদের কম্পিউটার, মোবাইল, টেলিগ্রাম, ইমেল, ঠিক আছে? এইগুলোকেই আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলে। ঠিক আছে? তাহলে এখানে জনগণের কথাবার্তা, চিন্তাভাবনার আদান-প্রদানকে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বোঝানো হয়। ঠিক আছে? সংবাদ, তথ্য, ভাবের আদান-প্রদান সব কিছুকেই বলা হয়। আর আধুনিক যোগাযোগ ব্যবস্থা এর মধ্যে সব কিছুই থাকে যেগুলো আমরা বললাম। 2 বা ততোধিক ব্যক্তি বা কোনো সংস্থার মধ্যে বিভিন্ন সংবাদ, তথ্য আদান-প্রদান, নির্দেশ, সিদ্ধান্ত প্রভৃতির আদান-প্রদান ঘটে। এটাকেই বলা হয় আধুনিক যোগাযোগ ব্যবস্থা। উদাহরণ, এই ইমেল, ইন্টারনেট, রেডিও, দূরদর্শন, মোবাইল ফোন, উপগ্রহ চিত্র সবই কিন্তু আধুনিক যোগাযোগ ব্যবস্থার জিনিস। ঠিক আছে? আর এর বৈশিষ্ট্য কী হবে? এর বৈশিষ্ট্য হচ্ছে যে এই ব্যবস্থা অপেক্ষাকৃত খরচ কিন্তু কম। ঠিক আছে? আর এই ব্যবস্থার যে কোনো খবর পৃথিবীর যে কোনো মুহূর্তের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু পাঠানো যায়। আর এখানে এই ব্যবস্থার প্রধান বাধা হচ্ছে উপগ্রহ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া। এটা একটা বাধা। ঠিক আছে? যদি ইন্টারনেটের লাইন কানেকশান না থাকে তাহলে কোনো কাজই আর হয় না। ঠিক আছে? আর কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবহন প্রভৃতির অর্থনৈতিক কাজকর্মের উন্নতি ও সঠিকভাবে কাজ করার জন্য এই যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব প্রয়োজন হয়। এটাও একটা বৈশিষ্ট্য এখানে লেখা যেতে পারে। ঠিক আছে? আর এরপরে যেগুলো 3 নম্বরের প্রশ্ন আছে সেইগুলো কী কী? ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটির 3টি করে সুবিধা আলোচনা করো। এটা একটা প্রশ্ন। এখানে যে প্রশ্নটা আছে, ভারতে সড়কপথ ও রেলপথের প্রতিটি 3টি করে সুবিধা আলোচনা করো। এটা মাধ্যমিকে 2020 এসেছিল। খুব ভালোভাবে এই প্রশ্নটা তোমরা পরীক্ষার জন্য, স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিকের জন্য তৈরি করবে। ঠিক আছে? তাহলে এখানে এই যে 3টে সুবিধা বলেছে এটাকে আমরা কী বলতে পারি? এটাকে আমরা কিন্তু গুরুত্বও বলতে পারি। সড়কপথ ও রেলপথে 3টে গুরুত্ব, এটাও কিন্তু আমরা বলতেই পারি। ঠিক আছে? সুবিধা আর গুরুত্ব কিন্তু একই জিনিস। ঠিক আছে? তাহলে এখানে প্রথমে সড়কপথ বললে, তাহলে এখানে সড়কপথ বলে তোমরা একটা হেডিং করবে। তারপরে তার গুরুত্বগুলো তোমরা
লিখবে। ঠিক আছে? কীরকম গুরুত্ব কী কী হবে? দুর্গম অঞ্চলে পরিবহন, মানে যেসব জায়গায় সহজে যাওয়া যায় না, পাহাড় বা মরুভূমিতে, সেখানে রেলপথ বা জলপথের মাধ্যমে যাওয়া যায় না, সেখানে সড়কপথের মধ্যে দিয়ে সহজেই চলে যাওয়া যাবে। ঠিক আছে? আর কী হবে? আর হচ্ছে যে স্বল্প দূরত্বের জন্য উপযোগী, যেখানে খুব কম জায়গায় যেতে হয়, সেখানে কিন্তু এই রেল আর সড়ক এই সড়কপথ কিন্তু খুব সহজে যাওয়া যায়। আর হচ্ছে অনেক রকম যানবাহন, আলাদা যানবাহন, ঠিক আছে? বাস, লরি, ছোটো গাড়ি, সাইকেল, রিক্সা সবই কিন্তু এর মধ্যে চালানো যায়, চলাচল করে। এটা হবে। ঠিক আছে? আর এরপরে কি? এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের রেলপথের সুবিধা কী? রেলপথে হচ্ছে যে যেটা আছে সেটা হচ্ছে যে দ্রুত ভারী পণ্য পরিবহন, যেকোনো ভারী জিনিসকে কিন্তু খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। ঠিক আছে? আর অধিক যাত্রীদের স্বাচ্ছন্দ্য, এখানে যাত্রীরা কিন্তু আলো, পাখা, জল, তারপরে হচ্ছে বাথরুম ব্যবহার করে সব সুবিধে থাকে। সেখানে তারা আরামে এবং স্বচ্ছন্দে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। আর এখানে খরচ কিন্তু কম। খরচ অল্প, মানে অনেক দূর গেলেও খুব বেশি টাকা, ট্রেনের টিকিট খুব বেশি হয় না। ঠিক আছে? এইগুলি হবে গুরুত্ব। আর এরপরে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে ভারতে জলপথ পরিবহনের গুরুত্ব বা সুবিধা আলোচনা করো, অথবা জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। এটা তোমরা ভালোভাবে এই প্রশ্নটাও তোমরা তৈরি করবে। ঠিক আছে? তাহলে এখানে কী হবে? প্রথম পয়েন্ট, অন্যান্য এই পরিবহনগত সুবিধা, মানে অন্যান্য পরিবহনের থেকে, অন্যান্য যে কোনো এর থেকে এখানে কিন্তু একমাত্র সবচেয়ে ভারী এবং অনেক বেশি জিনিস তাড়াতাড়ি এবং অনেক বেশি দূরে অনেক কম খরচে কিন্তু নিয়ে যাওয়া যায়। এটা একটা এর বিশেষ বৈশিষ্ট্য। আর কি? আর হচ্ছে যে পরেরটা যেটা হবে, দেশ ও বিদেশের সঙ্গে কিন্তু ব্যবসা করা যায়। দেশ মানে আমাদের দেশের যে নদীগুলো আছে সেগুলোর সাহায্যে, আর বিদেশের সাথে মানে সমুদ্র দিয়ে যদি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, সেইভাবে আমরা পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গেও কিন্তু ব্যবসা করতে পারি। ঠিক আছে? আর কি? আর এরপর আছে যে উন্নত উন্নয়নশীল দেশের উন্নয়ন, তাহলে এটাও হবে। ঠিক আছে? তাহলে এই জলপথ দিয়ে কম খরচে অনেক দূর যাওয়া যায়। সেই জন্য কী হয়? যেসব দেশ অনুন্নত দেশ, সেই সব দেশে এই সমুদ্রের মধ্যে দিয়ে বা নদীর মধ্যে দিয়ে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করে তারা আস্তে আস্তে উন্নতি করতে পারে। ঠিক আছে? এটা একটা হবে। আর আর কি? আর প্রাচ্য ও পাশ্চাত্যের সঙ্গে যোগাযোগ, তাহলে এটাও হবে যে এর মধ্যে দিয়ে, জলপথের মধ্যে দিয়েই কিন্তু প্রাচ্য পাশ্চাত্যের সব দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা যায়। ঠিক আছে? এটা অবশ্যই তোমরা অবশ্যই খুব ভালোভাবে এটা পড়ে রাখবে। আর এরপরে যে প্রশ্নটা আছে এটাও তোমরা অবশ্যই পড়বে, সেটা হচ্ছে যে ভারতে রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। এটা কিন্তু পার্থক্যই। ঠিক আছে? এই প্রশ্নটা মাধ্যমিকে 2023-এ দিয়েছিল। এটা যদি দেয় তোমাদের রেল ও সড়কপথের গুরুত্বের, তোমরা পার্থক্য লেখো যাই দিক, দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। এটাও তোমরা ভালোভাবে অবশ্যই পড়বে। ঠিক আছে? তাহলে এই পার্থক্য লেখার সময় তোমাদের কিন্তু বিষয় বলে একটা পয়েন্ট লিখতে হবে। খাতার বাঁদিকে তোমরা বিষয়টা লিখবে। তারপরে এবার তোমরা ছক করে যেভাবে লেখো সেভাবে লিখবে। প্রথমে কী হবে? দূরত্ব। ঠিক আছে? তাহলে সড়কপথে কী হয়? কম দূরত্ব সড়কপথের জন্য খুব ভালো। রেলপথে বেশি দূরত্ব হলেও ভালো, মাঝারি দূরত্ব হলেও ভালো। ঠিক আছে? এক জায়গা থেকে অন্য জায়গায় যে যাওয়া যায়। আর এরপরে গতিবেগ কেমন থাকে? সড়কপথে খুব সহজে যাওয়া যায় এবং খুব তাড়াতাড়িও যাওয়া যায়। আর রেলপথে খুব আরামদায়ক এবং অতি তাড়াতাড়ি যাওয়া যায়। ঠিক আছে? এটা একটা। আর এখানে আরামদায়ক কেন? কারণ এখানে অনেক কিছু সুবিধা থাকে। অতিরিক্ত অনেক কিছু এক্সট্রা সুবিধা থাকে। আর সময়, এখানে কি হয়? সময়, সড়কপথে সময় একটু বেশি লাগে, কিন্তু রেলপথে মালপত্র নিয়ে যাওয়া বা মানুষের যাওয়া আসার জন্য সময় কিন্তু অনেকটাই কম লাগে। ঠিক আছে? আর এরপরে হচ্ছে কর্মসংস্থান। এটা এখানে সড়কপথে স্বনির্ভর কর্মসংস্থানে সড়কপথ গুরুত্বপূর্ণ, যারা নিজেরা কাজ করে। আর রেলপথে কী হয়? এই পরিবহন ব্যবস্থায় কর্মসংস্থানের হার অনেক বেশি। এখানে কিন্তু অনেক মানুষ এখানে কাজ করে। ঠিক আছে? তাহলে এইগুলোই তোমরা ভালোভাবে তৈরি করো। পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।